কেমন কেটেছিল লকডাউনের দিনগুলো আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিডটা আগে ভিজিয়ে দিলাম, এটা পরে সময় সুযোগ করে আর কি খেয়ে নিব। যদিও চিয়া সিডটা অনেক আগে ভিজাতে হয়, তবে ওইরকমভাবে আর ভেজানোর সময় পাইনি। তো যাই হোক, এখন চিয়া সিডটা ভিজিয়ে এই যে ফ্রোজেন করা রুটিগুলো আমি ভাজতে চলে আসলাম। সকালে নাস্তা তো করতেই হবে। আসলে কিছুদিন আগেও কিন্তু আমরা এরকম পরিস্থিতির মুখোমুখি হব সেটা কখনো কেউ কল্পনা করতে পারেনি। তো গত 15 থেকে 16 তারিখের মধ্যে যে সিচুয়েশনটা বাংলাদেশে হয়ে গেল, আসলে এরপর একটার পর একটা যে ঘটনাগুলো ঘটে গেল, আসলে এগুলো কিন্তু আমাদের কারোই কাম্য না। তো আসলে লকডাউনে আমি তো দেখেছি, করোনা দেখেছি। তো আমি করোনার মধ্যে কিন্তু আমরা সবাই ঘরবন্দি হয়েছিলাম। তবে সেই সময়টাতে দেখা যায় ডিশের লাইনে শুধু বিভিন্ন দেশের খবর দেখে বিভিন্ন সংবাদ আমরা পেয়েছি। আর এখন তো আস্তে আস্তে আমরা সবাই নেটের উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়েছি যে দেখা যায় নেট ছাড়া মনে হয় আমরা কোনো কিছুই বুঝি না। তো যাই হোক, গত 7টা দিন যে নেট ছিল না, তো নেট না থাকার কারণে দিনগুলো যে খারাপ কেটেছে তা না, ভালোই কেটেছে। তো যেহেতু ব্লগিং চ্যানেল আর ব্লগ করে থাকি, তো প্রথম দিকে একটু খারাপ লাগা কাজ করেছিল, পরে ধীরে ধীরে সেটাও আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। আসলে যখন চারপাশের এই সংঘর্ষ, এই কি বলবো, যে এরকম হানাহানি মারামারি যখন এগুলো দেখতে পেয়েছি, তখন থেকে কিন্তু মন মানসিকতা আর ভালো ছিল না। ভিডিও তো দূরের কথা, তো বসে বসে সারাক্ষণ শুধু দেখা যায় হাত পা গুটিয়ে শুধু বসে থাকতাম, যেহেতু নেট ছিল না। আর দ্বিতীয় কথা, আমার টিভিটা যেহেতু নেটেই চলে, ওয়াইফাই আর কি ডিশের লাইন ছিল না। তো দেখা যায় এইরকম আমরা একদম হাত পা গুটিয়ে বসে থাকতে থাকতে 3-4 দিন পর যাই হোক ডিশের লাইনটা টিভিতে যখন লাগানো হলো, তারপরে কিন্তু দেশের বিভিন্ন খবরাখবর আবার নতুন করে আমরা শুনতে পেলাম। আসলে যে পরিস্থিতিটা হয়ে গিয়েছে, আমরা আসলে চোখ থাকতে অন্ধ আর কান খোলা থাকতেও আমরা বধির। আমরা দেখেও দেখি না, আবার শুনেও কিছু শুনতে পাই না। ইচ্ছে করছে যে চিৎকার করে অনেক কথা সবার কাছে বলি, তবে এখানে যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, তবে সব কিছু চাইলেই কিন্তু মন থেকে একদম চিৎকার করে সব কিছু বলে একদম বুকটাকে হালকা করতে পারছি না। তবে শুধু এতটুকুই বলবো যে মায়েরা সন্তানহারা হয়েছেন, আর যে সকল আগামী ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, সামনের প্রজন্মের যাদের ভালোর দিকগুলো চিন্তা করে যারা এই আন্দোলনে নেমেছিলেন, তাদের প্রতি সত্যি আমরা শোকাহত। এবং যে সকল মা বাবারা আর কি তাদের সন্তানকে হারিয়েছেন, তো তাদের প্রতিও জানাচ্ছি অনেক অনেক সমবেদনা। আসলে সন্তান হারানোর কষ্ট, এটা কিন্তু কোনো বাবা মাই ভুলতে পারবে না। তো যাই হোক, আসলে ওই যে বললাম না, যে চিৎকার করে অনেক কথা বলতে চাইলেও কিন্তু বলতে পারছি না। এখন ভিডিও রিলেটেড কথা বলি। তো এই শাড়িটা অনেক দিন আগে পরেছিলাম, তো শাড়িটা ধুবো করে আর ধোয়াই হচ্ছিল না। তো হাতে কাচবো ভেবেছিলাম, ওইভাবেও আর কাচা হয়নি। তো তারপরে আর কি শাড়িটা আজকে ওয়াশিং মেশিনে দিয়ে আর কি শাড়িটা ধুয়ে ফেললাম। আর দেখতে পেলেন যে নাস্তা করে নিয়েছি, সকালবেলা ফ্রোজেন রুটি দিয়ে নাস্তা করে নিয়েছি। আর এখন একা হাতে সংসারের সব কাজগুলো গুছিয়ে নেব, তারপর দুপুরে রান্নাটা করব। আর রান্নার পাশাপাশি আজকে বিকেলের নাস্তার আয়োজনটাও কিন্তু করে ফেলবো। তো যাই হোক, কাপড়টা এখন মেলে দিচ্ছি, বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে। আর গতকালকে যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম, সেটা কিন্তু আমি আর কি একটা, আমার যেহেতু প্রতিদিন ভিডিও দিতে হয়, দেখা যায় একটা ভিডিও আগে থেকে আমি রেডি করে রাখি। তো যাই হোক, ভিডিওটাতে আগে আমার ভয়েস ওভার করা ছিল, যার কারণে কিন্তু ভিডিওটা গতকালকে আমি আর কি পাবলিশ করেছি। তারপরে মোটামুটি গতকাল রাতে থেকে দেখলাম যে নেটের অবস্থা মোটামুটি ভালো। তো মাঝখানে যে 2 দিন নেটটা দিয়েছিল, তখন কিন্তু কোনো আপুদের ভিডিও ওইভাবে দেখতে পারিনি। তো গতকালকে দেখলাম যে না, নেটের অবস্থা ভালোই হয়েছে। মোটামুটি অনেক আপুদের ভিডিও দেখলাম, সবার কাছ থেকে শুনলাম যে কে
কোন পরিস্থিতিতে ছিলেন। তবে কিছু কিছু ভিডিও আমার অনেক আগেই করা ছিল, যার কারণে ওই পর্যন্তই ভিডিওগুলো আমি এডিট করে রেখেছিলাম। আর পরবর্তীতে কোনো ভিডিও কিন্তু আমি করিনি, যখন বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল। ঘরে বসে বসে টিভিগুলো দেখে শুধু আফসোস করা ছাড়া আর কোনো কথাই কিন্তু ছিল না, ভিডিও তো দূরের কথা। তো যাই হোক, ডিমগুলো এখন কিছুটা রান্না করে রাখবো আর কিছু ডিম ফ্রিজে রাখবো। গতকালকে ভিডিওটা দেবার পর সিথিগুল্ডার আইডি থেকে সিথি আপু বলেছিল যে আপু গমের আটার রুটি খায়। তো আপু তো দেখা যায় কি যে ওই আটাটা যখন সে আর কি হয়তো বা কাই করে তখন হয়তো ওইটা খুব নরম হয়ে যায়। তো এটা আর কি আপু কীভাবে ফ্রোজেন করবে, যদিও আমি কমেন্ট বক্সে আপুকে রিপ্লাইটা দিয়ে দিয়েছি। তারপর আপুর উদ্দেশ্যে বলছি যে আসলে আপু আমি তো কখনো গমের আটার রুটি দেখা যায় আমার শ্বশুর বাড়িতে গেলে হয়তো বা হাতে গোনা 2-1 দিন খাওয়া হয়, আর তাছাড়া ওইরকমভাবে আমার খাওয়া হয় না। আর গমের রুটি তো কখনো আমি ওইভাবে বানায়ও নি, তাই আমি বলতেও পারছি না। তা আপুকে জানতে চেয়েছিল যে কিভাবে রুটিটা ফ্রোজেন করবে। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, তুমি যদি চাও আপু অল্প পরিমাণে কিছু আটা হালকা কুসুম কুসুম গরম পানিতে তুমি কাই করে তারপরে রুটিটা আমরা ঠিক যেভাবে এই রুটিটা আর কি আমরা বানিয়ে ফ্রোজেন করে থাকি, তুমি 2-3টা রুটি ভাবে আগে বানিয়ে একটু ফ্রোজেন করে দেখো যে পরবর্তী দিনে ভাজলে আর কি ওটা কোনো সমস্যা হয় কিনা। যদি সমস্যা না দেখো তাহলে কিন্তু তুমি ওইভাবে রুটি ফ্রোজেন করে খেতে পারবে। তো যাই হোক, এই পাশ থেকে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি। নাস্তা খাওয়ার পর অফ ক্যামেরাতে থালা বাসনগুলো ধুয়ে ফেলেছিলাম, ধুয়ে ওগুলো পানি ছড়া দিয়েছিলাম। আর তারপরে কিন্তু কাপড়টা মেলে দিয়ে এসে এখন আর কি এই যে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো আসলে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমার কিন্তু একা হাতে অনেক কাজ করতে হয়। তবে আজকে আমি কয়েকজন আপুর আর কি কমেন্ট তো পড়বই, সাথে কিছু অ্যান্সারও দিব। একজন আপু কমেন্ট করেছিল যে মিস্টার ডিআই লোকেশনটা তিনি আর কি জানতে চেয়েছিলেন, তো সেই আপুটার উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমি কিন্তু ওটা উত্তরাতে গিয়েছিলাম, আর উত্তরা মিস্টার ডিআইওয়াই থেকে আমি কিন্তু ওই দিন কেনাকাটাগুলো করেছিলাম। তো সে শুধু লোকেশনটাই জানতে চেয়েছিল। তো জানি না আপু আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা, যদি দেখে থাকেন প্লিজ ছোট করে একটি কমেন্ট করবেন। তো আমি যেহেতু রান্নাবান্না করব, তো রান্নাবান্না করার আগে কিন্তু আমি রান্নাঘরে সব কিছু আগে একদম খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেন রান্না করতে এসে তারপরে এই থালা বাসন দিয়ে যদি ভরে থাকে তখন কিন্তু ওইভাবে দেখা যায় রান্নার যে আয়োজনগুলো করবো ওইভাবে রাখার আর জায়গা থাকে না। তাই আর কি থালা বাসনগুলো আগেই সব গুছিয়ে নিলাম আর চারপাশটা খুব ভালো করে মুছে আসলাম রান্নাঘরটা। আর এখন আমি আমার ঘরটাকে আর কি মপ করে নেব। তো এখানে একটু লাইজল দিয়ে দিলাম, আর লাইজল দিয়ে ঘরটা মপ করলে মনে হয় যে ঘরটা খুব সুন্দর পরিষ্কার হয়। তো যাই হোক, একটার পরে একটা কাজ গুছিয়ে তারপর আর কি আমি রান্নাঘরে যাব। আর এই কাজগুলো করে রান্না করতে গেলে আমি আর কি একটু আর কি স্বস্তি পাই। তো যাই হোক, এখন ঘরটা আর কি মপ করি। তো তাসিন দেওয়ান আইডি থেকে একজন আপু, বলবো না ভাইয়া বলবো আসলে ঠিক বুঝতে পারছি না, তিনি আমাকে কমেন্ট করেছেন চাদরগুলো দেখতে সুন্দর না। তো আমি আসলে সেই আপু কিংবা ভাইয়া যেই হন না কেন আপনার উদ্দেশ্যে বলে দিচ্ছি, আসলে সবার কাছে যে সব কিছু ভালো লাগবে বা সুন্দর লাগবে এমন কোনো কথা না। হয়তো বা আপনার কাছে আমার চাদরগুলো দেখতে ভালো লাগছে না, আবার অনেকের কাছেই কিন্তু এই চাদরগুলো দেখতে খুবই ভালো লাগে। অনেক আপুরে কিন্তু কমেন্ট করেন যে আপু তোমার চাদরগুলো অনেক সুন্দর। তো আপুই বললাম। তো আপুটার উদ্দেশ্যে বলছি যে আসলে আমি কিন্তু এখানে কোনো শো আপের ভিডিও করি না। তো আমার কিন্তু এটা সাদামাটা একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও যেহেতু আমি করে থাকি, প্রতিদিন যেহেতু আমি ভিডিও আপলোড করি, এখানে আমি কি কাজ করি, কি রান্না বান্না করি, যেহেতু আমার প্রিয় আপুরা এই ধরনের ভিডিওগুলো দেখে অভ্যস্ত বা আমাকে ভালোবাসে এই ধরনের ভিডিওগুলো দেখে, তো তারাও তাদের নিজের কাজে আগ্রহ পায়। তো সেখান থেকে কিন্তু আমি আমার প্রতিদিনের যে কাজ কর্মগুলো আমি করি বাসায় বা যেখানে যাই না কেন, যেটা যাই করি সেটা একটু একটু করে ভিডিওতে আমি ক্যামেরা বন্দি করি, আর আমার আপুরা কিন্তু ভালোবেসে সেই ভিডিওগুলো দেখে থাকেন। তো সেই আপুটার উদ্দেশ্যে বলছি যে যদি আপনার কাছে চাদরগুলো দেখতে ভালো না লাগে আমার কিছু করার নেই, কারণ আপনি যে কমেন্টটা করেছেন
এখন আপনার কমেন্টটা পড়ে আমি চাইলে কিন্তু দৌড়ে গিয়ে 7-8টা চাদর আমি কিনে ফেলতে পারি, কিন্তু আমার কোনো দরকার নাই। যেটা আছে সেটা মোটামুটি না ছেঁড়া পর্যন্ত আমি কিন্তু কখনোই চাদর চেঞ্জ করব না। তো আমাকে দেখে হয়তোবা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। আমি কিন্তু খুব বিলাসিতা বহুল কোনো মেয়ে না, বা আমি বিলাসিতা জিনিসটা আমি খুব পছন্দ করি না। তো সেটা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে আর খুব সাধারণ ঘরের একজন বউ। তো মোটামুটি আমার যা আছে তার জন্য আমি আলহামদুলিল্লাহ। তো অনেকের কাছে হয়তোবা আমার লাইফস্টাইলগুলো হয়তোবা দেখতে ভালো লাগবে না, তাদেরকে বলবো প্লিজ স্কিপ করে যেতে পারেন, দরকার নাই আমার ভিডিওগুলো এত কষ্ট করে দেখার। তো মোটামুটি সবার কাছে যে সবার সব কিছু ভালো লাগবে বা ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। তো আমার যা আছে যেটা আছে আলহামদুলিল্লাহ। আর একটা কথা যে এই চাদরটা কিন্তু আমি আমার অনেক ব্লগিং যে আপুরা যারা ব্লগ করেন অনেকের ভিডিওতে কিন্তু আমি আমার এই বেডশিটগুলো দেখতে পেয়েছি। তো যদি ভালো না লাগে, এখন আজকে আপনি আমার ভিডিওতে এসে যে কমেন্টটা করেছেন এটা দেখা যায় ওই আপুদের ভিডিওগুলো দেখলেও মনে হয় সেম একই কমেন্ট করবেন, কারণ তাদের যে চাদর আর আমার চাদরে একই চাদর। তো যাই হোক, চাদর নিয়ে আর কথা না বলি, এখানে আমি আজকে মাছ ভুনা করব আর কিছু ডাল ভুনা করব। তো যদিও ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আসলে দেখা যায় কি সংসারের কাজ তো একটু একটু করি না, অনেক কাজ করি আর সব কিছুই কিন্তু আমি মোটামুটি ক্যামেরা বন্দি করি। তো এখানে আমি 4টা মাছ ভুনা করে নিচ্ছি আর বাকি মাছগুলো আমি তুলে এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। এগুলো দেখা যায় আগামীকাল হয়তো বা আরেকটা তরকারি রান্না করে ফেলতে পারবো। তাই আর কি হালকা ভেজে রেখে দিলাম। আর মাছটা ভুনার শেষ, এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আর কি নামিয়ে নেব। তো তরকারিটা মোটামুটি যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি ভাতের চালটা ধুয়ে নিচ্ছি। আসলে একা হাতের কাজ তো হেল্প করার মতো যেহেতু কেউ নেই, তো দেখা যায় কি একটার পর একটা কাজ এমনভাবে করি যেন আমার চুলাটা এপাশ থেকে এই রান্নার পর যেন খালি না যায়, একটা নামিয়ে যেন আমি আরেকটা বসিয়ে দিতে পারি। তো যাই হোক, চালটা ধোয়া শেষ আর এখন তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে। তরকারিটাও আমি কিন্তু নামিয়ে ফেলবো। আসলে দেখা যায় কি কথা বলতে বলতে এত কথা বলে ফেলি। তবে পুরাতন একটি কথা কিন্তু আজকে ভিডিও শুরুতে আমি বলিনি। আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনার দেখতে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, এরপরে যে ভিডিওগুলো আছে এগুলো আমি একদম ছোট করে দেবার চেষ্টা করব, কারণ এই ভিডিওটা না কোনোভাবে আর ছোট করতে পারছিলাম না, তাই আর কি ওইভাবেই একটু বড় করে আপনাদের সাথে শেয়ার করতে হলো। তো জানি না এই পর্যন্ত কোন কোন আপু ভাইয়ারা আমার সাথে আছেন আর ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অল্প পরিমাণে কিছু ডাল ভুনা করব। তো ডালটা ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর আদা বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সয়াবিন তেল সব কিছু দিয়ে আমি এটা হাতে মাখিয়ে আর কি রান্না করে নেব। তো এটা শুধু আমাদের দুপুরের জন্যই রান্নাটা করা হচ্ছে, আর বিকেলবেলা দেখা যায় যে অন্য কোনো একটা কিছু দরকার হলে সেটা পরবর্তীতে আবার করে নিতে পারবো। তো যাই হোক, ভাত হতে হতে এই যে ডালটাও আমি রেডি করে ফেললাম। তো এইভাবে কাজ করলে কিন্তু কাজগুলো খুব সহজ হয়ে যায় আর দেখা যায় কি তেমন একটা কষ্টও হয় না। আসলে ওই যে বললাম হেল্পিং হ্যান্ড ছাড়া অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। আর এপাশ থেকে আমি বিকেলের নাস্তাটা বানাবো। অফ ক্যামেরাতে আমি 2টা ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখা যায় এখনই যদি নাস্তার আয়োজনটা করে না রাখি, বিকাল হলে কিন্তু খুব অলসতা কাজ করে, ওইভাবে বাচ্চাদেরকে আর নাস্তা বানিয়ে দিতে ইচ্ছে করে না। এখানে আমি একটা গ্রেটার দিয়ে তারপরে আমি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, আর সাথে ডিম 2টাও কিন্তু আমি এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব।
প্রতিদিন তো বাচ্চাদের একই রকম নাস্তা দেওয়া যায় না, তো দেখা যায় কি নাস্তা যদি প্রতিদিন একই রকমের নাস্তা দিই, বিশেষ করে 2টা মেয়ে ওই নাস্তাগুলো খেতে চায় না, একটু আর কি ঝামেলা করে আমার সাথে। তো যাই হোক, তাই আর কি চিন্তা করলাম যে যাই হোক একটু অন্যরকম নাস্তা বানিয়ে দিই, সেটা ওরা মজা করে খাবে। তো এখানে আমি এই তো 2টা গ্রেট করে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব আর কি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো ওই জিনিসগুলো দিতে না ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আর কি ওগুলো আবার দিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে যেহেতু আমি আর কি কালো গোলমরিচ দিয়েছি, আবারও একটু চিলি ফ্লেক্স দিয়েছি, তাই আর কি যেহেতু কালো গোলমরিচটাও কিন্তু একটু ঝাল ঝাল, আবার চিলি ফ্লেক্সও, তাই আর কি একটু আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম, যেন ঝালটা ঠিকঠাক থাকে, বাচ্চারা যেন খেতে পারে। তবে এখানে না বিস্কিটের গুঁড়াটা দিলে মনে হয় বেশি ভালো লাগতো। এখানে আমি দিয়েছিলাম বেসন, তো বেসন না দিয়ে বিস্কিটের গুঁড়াটা দিলে মনে হয় খেতে মজাটা বেশি হতো। তো এখানে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। তো লবণটা দিয়ে এর মধ্যে কিন্তু ওটা আমি অফ ক্যামেরাতে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। আর এই পাশ থেকে এই যে ভাতটা হয়ে গিয়েছে, তো ভাতটা এখন আমি পানি ছড়া দিয়ে দিব, আর ডালটাও কিন্তু আমি বসিয়ে দিলাম। তো এরপর আর কি ভাতটা পানি ছড়া দিতে দিতে মনে হলো যে আল্লাহ, আমি তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দেইনি। তো হঠাৎ করে মনে হওয়ার পর এখানে আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর কি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু মাখিয়ে তারপরে ওটা আর কি আমি একদম চপের শেপ করে রেখে দিব। আর এই পাশ থেকে ডালটা বলক চলে এসেছে, চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এগুলো বড়া শেপ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো বিকেলে নাস্তা যখন খাবো তখন ওটা ভেজে নেব। আর এই পাশ থেকে এই যে দুপুরের সিম্পল রান্না, মাছ ভুনা আর ডাল। আর আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।